হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই বলো তো? তো আজকে আমরা ভেক্টরের 5 নাম্বার ক্লাসটা করব। হুম। তো আজকে আমরা ভেক্টর এই চ্যাপ্টারটার 5 নাম্বার ক্লাসটা করব। এটার পরে আমাদের আরেকটা ক্লাস লাগবে। তো আজকের ক্লাসটাও খুব বেশি বড় হবে এরকম না। আচ্ছা, আজকের ক্লাসটা আমাদের ছোটই হবে। আরেকটা ছোট ক্লাস 1 ঘন্টার 2টা করে ক্লাস, তারপর আমাদের ভেক্টর চ্যাপ্টারটা শেষ হয়ে যাবে। তারপর আমাদের ভেক্টর চ্যাপ্টারটা শেষ হয়ে যাবে। আচ্ছা, সবাই তো শুনতে পাচ্ছ না? ঠিক আছে। ভেক্টরের 5 নাম্বার লেকচারে তোমাদের সবাইকে স্বাগতম। তো আজকে আমরা পড়ব হচ্ছে লেকচার 1 টু 4। আমরা যা কিছু পড়ে আসছিলাম সবকিছু আমরা ফিজিক্সে পড়ে আসছি অলরেডি। সবকিছু কিন্তু ফিজিক্সে ছিল, তাই না? তো আজকে আমরা একটা নতুন টপিক পড়ব। নতুন টপিক, এই টপিকটাই যেটা তুমি আগে কখনো পড়ো নাই। সো কি করতে হবে? একটু ভালো করে মনোযোগ দিতে হবে। ভালো করে মনোযোগ দিতে হবে। ঠিক আছে? নোট করার টাইম দেওয়া লাগবে। দেখো, লাইভ ক্লাসে তুমি প্রপারলি নোট করে করে যদি ক্লাসের সাথে আগাইতে চাও, এটা তুমি পারবা না। বুঝছো? সো অপ্রয়োজনীয় জিনিস লেখার দরকার নাই। তুমি ক্লাস শেষে 10 মিনিট টাইম দিলে তোমার নোটটা কি পারফেক্ট হয়ে যাবে। আর আমার নোটটা তো আমি তোমাদেরকে দিয়েই দিই। তোমাকে যদি আমি ক্লাসের মাঝে নোট করার জন্য সুন্দর সুন্দর করে টাইম দিই, ইন দ্যাট কেস ক্লাসের ডিউরেশন অনেক লম্বা হয়ে যাবে। এন্ড তুমি ইন ফিউচারে যখন রেকর্ডেড দেখতে আসবা, তুমি কি কুলাইতে পারবা না। তুমি কুলাইতে পারবা না। ঠিক আছে? আচ্ছা, চলো আমরা শুরু করতেছি। তো আমরা যেটা দেখবো সরল রেখার ভেক্টর সমীকরণ। এটা একটা টপিক। এই টপিকের পরে আর একটা টপিক আছে। আর একটা টপিক আছে, তোমরা ক্লাস 9 10 এ হায়ার ম্যাথসে পড়ে আসছো না, একটা চ্যাপ্টার ছিল ভেক্টর, তাই তো? সেখানে বিভিন্ন প্রমাণ সংক্রান্ত অঙ্ক ছিল। একটু মনে করে দেখো, সেখানে ভেক্টর সংক্রান্ত বিভিন্ন প্রমাণ ছিল। এই যে এই প্রমাণগুলা, এগুলা করছো? এগুলা 9 10 এ প্রচুর আসতো, কিন্তু কলেজে ওঠার পর না এগুলা আর আসে না। তারপরেও তোমাদের বইয়ে আছে। সো এটা আমরা দেখব, এটা আমরা নেক্সট ক্লাসে দেখব। আজকে আমরা একটা টপিকই দেখব, সরল রেখার ভেক্টর ইকুয়েশন। আচ্ছা, তোমরা সরল রেখার সমীকরণ পড়ছো না? আমি তো তোমাদেরকে সরল রেখার সমীকরণ পড়াইছি, তাই তো? তো ধরো, এই হচ্ছে আমাদের y অক্ষ আর এই হচ্ছে x অক্ষ। ঠিক আছে? তো একটা সরল রেখার সমীকরণ চিন্তা করো। একটা সরল রেখার সমীকরণ চিন্তা করো কেমন? ধরো x + 2y = 1। এটা একটা সরল রেখা, দ্বিমাত্রিক সরল রেখা। সরল রেখা তো দ্বিমাত্রিক, ত্রিমাত্রিকও কিন্তু হইতে পারে, 3D তে হইতে পারে, যেগুলো আমরা শিখি নাই। আচ্ছা, সমীকরণটা কি বলতো? এমন একটা শর্ত যেটা এই সরল রেখার উপরস্থ সবগুলা বিন্দু মাইনা চলে। কিংবা আমরা এভাবেও বলতে পারি, দেখো, এই সমীকরণ থেকে এই সরল রেখার উপরস্থ সবগুলা বিন্দুর স্থানাঙ্ক তুমি নিয়ে আসতে পারবা, তাই না? তাই তো? তাই না? তুমি x এর ভ্যালু 1 বসাও, y এর ভ্যালু পাবা, x এর ভ্যালু 2 বসাও, y এর ভ্যালু পাবা, x এর ভ্যালু 3 বসাও। তার মানে এই সমীকরণের সাহায্যে এই সরল রেখার উপরস্থ সবগুলা বিন্দুর স্থানাঙ্ক তুমি নিয়ে আসতে পারবা। আমি কি কথাটা ঠিক বললাম? তাহলে সমীকরণ হচ্ছে এমন একটা সম্পর্ক যেখান থেকে তুমি x আর y এর, দেখো x আর y এর এমন একটা সম্পর্ক যেখান থেকে এই সরল রেখার উপরস্থ সবগুলা বিন্দু নিয়ে আসতে পারবে। আচ্ছা, এটা গেল একটা। আমরা পরামিতিক সমীকরণ পড়ছিলাম, তোমাদের মনে আছে? পরামিতিক সমীকরণ, দেখো এটার উপরস্থ অনেকগুলা বিন্দু আছে। x অক্ষের উপর যে বিন্দুটা, এটা হতে পারে, ধরো y এর ভ্যালু যদি 0 ধরো, এটা হচ্ছে 1,0। তাহলে এরকম কোটি কোটি বিন্দু আছে, তাই না? তাই তো? এরকম কোটি কোটি বিন্দু আছে এই সরল রেখার উপরস্থ, যাদের সবাইকে কি তুমি এখান থেকে নিয়ে আসতে পারবা। আচ্ছা, এবার আমরা একটা পরামিতিক সমীকরণ দেখি। ধরো তুমি x এর ভ্যালু ধরলা t-1, x এর ভ্যালু কত? t+1 ধরলা, কথার কথা। তাহলে x এর ভ্যালু যদি t+1 ধরো, তাহলে y এর ভ্যালু কত হবে? x এর ভ্যালু হচ্ছে t+1 + 2y = 1। তাহলে 1 1 কাটা, y এর ভ্যালু হচ্ছে -t/2। ঠিক আছে? তাহলে y হচ্ছে -t/2।
এই যে এটা কিন্তু এই জিনিসটার পরামিতিক সমীকরণ, তাই না? আমাকে সবাই বলো, মনোযোগ দাও, মনোযোগ দাও। এই সরল রেখার এটাই একটা পরামিতিক সমীকরণ না, যেখানে টিটা হচ্ছে পরামিতিক চলক, যেখানে টিটা কি আমাদের কেমন পরামিতিক চলক। এখন পরামিতিক সমীকরণ ব্যাপারটা কি? তুমি টি এর ভ্যালু চেঞ্জ করে করে এটার উপরস্থ সবগুলা বিন্দু স্থানাঙ্ক নিয়ে আসতে পারবা। ফর এক্সাম্পল, টি এর ভ্যালু 0 ধরলে কি হয় 0, এখানে কত হয় 1, এই যে 1,0। টি এর ভ্যালু -1 ধরলে এখানে কত হয় 0, এখানে কত হয় হাফ। বুঝছো? পরামিতিক সমীকরণ, পরামিতিক সমীকরণ। সো টি এর ভ্যালু চেঞ্জ করে করে, টি এর ভ্যালু চেঞ্জ করে করে তুমি কি এই সরল রেখার উপরস্থ, এই সরল রেখার উপরস্থ সবগুলা বিন্দুর স্থানাঙ্ক নিয়ে আসতে পারবা। আমি কি বুঝাইতে পারলাম? আমি কি বুঝাইতে পারলাম? আচ্ছা, এবার আসি সরল রেখার ভেক্টর সমীকরণ। এবার আমরা কি দেখব? এবার আমরা দেখব হচ্ছে সরল রেখার কেমন সমীকরণ? ভেক্টর সমীকরণ। সবাই মনোযোগ দিবা। ভেক্টর সমীকরণে এই বিন্দুগুলার স্থানাঙ্ক স্থানাঙ্ক হিসেবে থাকবে না। বুঝছো? বুঝছো? ভেক্টর সমীকরণে এই বিন্দুগুলার স্থানাঙ্ক তখন অবস্থান ভেক্টর হয়ে যাবে। এই বিন্দুটার একটা অবস্থান ভেক্টর, এই বিন্দুটার একটা অবস্থান ভেক্টর। ঠিক আছে? ধরো এটা একটা র্যান্ডম বিন্দু x, y, এটার একটা অবস্থান ভেক্টর থাকবে। বুঝছো? এই বিন্দুটার একটা অবস্থান ভেক্টর থাকবে। আমার কথা বুঝে গেছে? তাহলে এই সরল রেখার ভেক্টর সমীকরণ হবে এমন একটা সমীকরণ যার মাধ্যমে এইটার উপরস্থ প্রত্যেকটা বিন্দুর অবস্থান ভেক্টর তুমি বের করে ফেলতে পারবা। আবারও বলি, এটা নতুন টপিক, আগে কখনো পড়ে নাই, কমপ্লেক্স লাগবে। সবাই, সরল রেখার কি দেখতেছি আমরা? ভেক্টর সমীকরণ। পরামিতিক সমীকরণ আবার কি? তোমরা সরল রেখা চ্যাপ্টার পড়ছো? আমিই তো পড়াইছি। আচ্ছা, সরল রেখা না পড়লে তো বুঝবে না। ঠিক আছে, যাও, ওটা গেল, ওটা গেল। সবাই সবাই আমাকে বলো, তো এই সরল রেখাটার ভেক্টর সমীকরণ হবে এমন একটা সমীকরণ যার মাধ্যমে তুমি এর উপরস্থ প্রত্যেকটা বিন্দুর অবস্থান ভেক্টর বের করতে পারবে। ঠিক আছে? এর উপরস্থ প্রত্যেকটা বিন্দুর কি বের করতে পারবা? অবস্থান ভেক্টর বের করতে পারবা। আচ্ছা, তাহলে এই যে সরল রেখাটা, তার ভেক্টর ইকুয়েশন আমরা ধরে নিলাম আর। আর হচ্ছে কি? এই সরল রেখাটার ভেক্টর ইকুয়েশন। তখন এই ভেক্টর ইকুয়েশন আমরা বের করব। আমি তোমাকে বলে দিলাম এই সরল রেখাটা একটা বিন্দুগামী, a, b বিন্দুগামী। ঠিক আছে? আমি তোমাকে বলে দিলাম এই সরল রেখাটা a, b বিন্দুগামী, এবং এবং এই সরল রেখাটা আরেকটা সরল রেখার সমান্তরাল। এই সরল রেখাটা আরেকটা সরল রেখা, এই যে এটা ধরো, বুঝছো? এটা ধরো আমাদের একটা ভেক্টর, সেটার ইয়ে ধরো এরকম bx i cap প্লাস by j cap। এই বিন্দুটার স্থানাঙ্ক ধরো ax, ay। সবাই একটু মনোযোগ, পুরা মনোযোগ এদিকে দিবা। আমি এই হলুদ সরল রেখাটার ভেক্টর সমীকরণ চাইতেছি। ভেক্টর সমীকরণ হবে এমন একটা সমীকরণ যেই সমীকরণের মাধ্যমে তুমি এই সরল রেখার উপরস্থ প্রত্যেকটা বিন্দুর অবস্থান ভেক্টর বের করে নিয়ে আসতে পারবা। কিভাবে? এই যে দেখো, সরল রেখার সমীকরণ থেকে আমি প্রত্যেকটা বিন্দুর স্থানাঙ্ক বের করতে পারতাম না? এবার স্থানাঙ্ক না, অবস্থান ভেক্টর বের করব। অবস্থান ভেক্টর, চলো দেখি কিভাবে বের করা যায়। আচ্ছা, আমি তোমাকে বললাম এটা এই বিন্দুগামী, এ বিন্দুগামী। আমাদের কাছে একটা বিন্দু আছে এ, এ বিন্দুগামী। আমাদের এই সরল রেখাটা কোন বিন্দুগামী? এ বিন্দুগামী, এবং বি ভেক্টরের সমান্তরাল, বি ভেক্টরের সমান্তরাল। আচ্ছা, তাহলে আমাকে একটা কথা বলো তো, এই যে এটার অবস্থান ভেক্টর, সেটা আমরা ধরে নিলাম এ। ঠিক আছে? এইবার এই সরল রেখাটা যেহেতু বি ভেক্টরের সমান্তরাল, এই সরল রেখাটা যেহেতু বি ভেক্টরের সমান্তরাল, আমি এই বি ভেক্টরটাকে কপি করে এখানে নিয়ে আসলাম। বুঝছো? এই হচ্ছে আমাদের বি ভেক্টর, এই হচ্ছে আমাদের বি ভেক্টর। এখন ত্রিভুজ সূত্র অনুযায়ী, ত্রিভুজ সূত্র অনুযায়ী একটু মনোযোগ দিবা সবাই 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 পুরো মনোযোগ এদিকে। এটা হচ্ছে এ ভেক্টর,
ত্রিভুজ সূত্র অনুযায়ী a প্লাস বি তুমি যদি করো তাহলে এই বিন্দুটার অবস্থান ভেক্টর পাও না? আমাকে সবাই বলো, পাও না? আমাকে বলো। তুমি যদি a প্লাস বি করো, a ভেক্টর প্লাস বি ভেক্টর ত্রিভুজ সূত্র অনুযায়ী, তাহলে a আর b এর লব্ধি এটা নির্দেশ করে, তাই তো? আচ্ছা, এবার আমাকে বলো তো, তুমি যদি বি এর সাথে একটা স্কেলার গুণ করো, ধরো বিটাকে একটু ছোট করে দিলা, এতটুকু করে দিলা, বি এতটুকু হচ্ছে বি, তাহলে এই বিন্দুর অবস্থান ভেক্টর পাবা না? তুমি চাইলে বিটাকে আরো বড় করতে পারো, আরো বড় করতে পারো, কিংবা বিটাকে নেগেটিভ দিয়ে গুণ করলে এই সাইডে চলে আসে না? আমি একটা কাজ করি, দেখো তো, a প্লাস টি ইন্টু বি, যেখানে টি হচ্ছে একটা স্কেলার, টি এর মান যখন 0 তখন তুমি কোন বিন্দুর অবস্থান ভেক্টর পাচ্ছ? এই বিন্দুর অবস্থান ভেক্টরটা পাচ্ছ না? তো টি এর মান 1, এই বিন্দুর পাচ্ছ। টি এর মান ধরো আধা করলা, তাহলে এই বিন্দুর পাবা। টি এর মান তো যা ইচ্ছা তা তুমি বসাইতে পারবা, পরামিতিক চলকের মতো। টি এর মান কম বেশি করে তুমি আমাকে বলো, টি এর মান অনেক বড় ধরলা, তাহলে বি ভেক্টরটা অনেক বড়, তাহলে এই বিন্দুর অবস্থান ভেক্টরটা পাবা। টি এর ভ্যালু ধরো নেগেটিভ ধরলা, এ নেগেটিভ 1 ইন্টু বি, তাহলে এই বিন্দুর অবস্থান ভেক্টর পাবা। টি এর মান চেঞ্জ করে করে তুমি কি এই রেখার উপরস্থ প্রত্যেকটা বিন্দুর অবস্থান ভেক্টর বের করতে পারবা? আমি জানি তোমরা কেউই বুঝো নাই, অনেকেই বুঝো নাই, তারা বুঝছো, খুব ভালো, খুব ভালো। আবার মনোযোগ, মনোযোগ, কি করতে হবে? পুরা ফোকাস এদিকে। আমি কি করব, একটা সরল রেখার ভেক্টর সমীকরণ বের করব, একটা সরল রেখার ভেক্টর সমীকরণ বের করব। ভেক্টর সমীকরণ কি? এমন একটা সমীকরণ যার মাধ্যমে তুমি এই সরল রেখাটার উপরস্থ প্রত্যেকটা বিন্দুর অবস্থান ভেক্টর নিয়ে আসতে পারবা, প্রত্যেকটা বিন্দুর অবস্থান ভেক্টর বের করতে পারবা। কার্তেশীয় সমীকরণে কি করতে? প্রত্যেকটা বিন্দুর স্থানাঙ্ক নিয়ে আসতে। এবার স্থানাঙ্ক না, অবস্থান ভেক্টর। আচ্ছা, এখন একটা সমীকরণ, সরল রেখার সমীকরণ বের করতে হলে কিছু তথ্য দেওয়া থাকতে হবে। আমাকে বলে দিছে আমার এই যে হলুদ সরল রেখাটা, সেটা এই বিন্দুগামী, এই তথ্যটা কোশ্চেনে দেওয়া, ঠিক আছে? আমাদের যেই সরল রেখাটা, হলুদ সরল রেখাটা সমীকরণ বের করতে হবে, সেটা এই বিন্দুগামী, এই বিন্দুগামী, এই বিন্দুগামী, এই যে এই বিন্দুগামী, এই বিন্দুর অবস্থান ভেক্টর আমরা চিন্তা করলাম এ ভেক্টরটা। হ্যাঁ, এবং এবং আমাদের যেই সরল রেখাটা, সেটা এই রেখার সমান্তরাল বা এই ভেক্টরের সমান্তরাল, এই ভেক্টরের সমান্তরাল, বুঝছো? এই ভেক্টরের যেহেতু সমান্তরাল, তাহলে এটাকে আমি টেনে হিচড়ে এখানে নিয়ে আসলাম। তাহলে এই হচ্ছে আমাদের এ ভেক্টরটা, এই হচ্ছে বি ভেক্টরটা। আমার লাগবে হচ্ছে হলুদ রেখাটার ভেক্টর ইকুয়েশন, মানে এমন একটা ইকুয়েশন যার মাধ্যমে এই হলুদ রেখাটার উপরস্থ প্রত্যেকটা বিন্দুর অবস্থান ভেক্টর আমি বের করতে পারবো। আমি একটা কাজ করলাম, a প্লাস টি ইন্টু বি, ঠিক আছে? সবাই মনোযোগ, 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 মনোযোগ। a প্লাস টি ইন্টু বি। আচ্ছা, যেখানে টি হচ্ছে পরিবর্তনশীল, টি হচ্ছে পরিবর্তনশীল, টি এর ভ্যালু যা ইচ্ছা হতে পারে। তুমি আমাকে বলো তো, যখন টি এর ভ্যালু 0, টি এর ভ্যালু 0, তখন এখান থেকে তুমি কি পাও? আমি একটা কাজ করি, আর সমান এটা লিখে দিই, আর সমান এটা লিখে দিলাম, ঠিক আছে? এবার তুমি আমাকে বলো, যখন তুমি টি এর ভ্যালু 0, যখন টি এর ভ্যালু 0, তখন কি পাও আমাকে বলো তো? আর এটা কি এই বিন্দুটার অবস্থান ভেক্টর পাও না? পাও না? পাও না? পাও না? পাও না? পাও না? আমাকে বলো, যখন টি এর ভ্যালু 1, টি এর ভ্যালু তুমি যা ইচ্ছা চেঞ্জ করতে পারবা, চলক, তখন তুমি আমাকে বলো তো কি পাও? a প্লাস বি ভেক্টর, এ ভেক্টর প্লাস বি ভেক্টর, ভেক্টর যোগের ত্রিভুজ সূত্র অনুযায়ী সেটা কি এটা হয় না? এই বিন্দুর অবস্থান ভেক্টর হয় না? তুমি তো টি এর ভ্যালু ইচ্ছা মতো চেঞ্জ করতে পারবা। তুমি যখন বি কে টি দিয়ে গুণ করবা, কাহিনীটা কি হবে? বি কে টি দিয়ে গুণ করবা, টি এর ভ্যালু 1 হলে এরকম, 1 এর থেকে বড় হলে এটা ছোটও বড় হইতে পারবে না। তাহলে a প্লাস, এই যে দেখো লালটা, তুমি যখন টি এর ভ্যালু ভিন্ন করে কি করবা, এই রেখার উপরস্থ সবগুলা বিন্দুর অবস্থান ভেক্টর নিয়ে আসতে পারবে না। যখন এমন ভাবে গুণ করলা যাতে এখানে আসে, তাহলে তুমি কি পাবা? এই বিন্দুটার অবস্থান ভেক্টর পাবা a প্লাস টি বি করলে। টি এর ভ্যালু যদি নেগেটিভ হয়, তাহলে তো আরো মজার। টি এর ভ্যালু যদি নেগেটিভ হয়, তাহলে টি ইন্টু বি এইদিকে চলে আসবে, ধরো এতটুকু হইলো টি ইন্টু বি, তাহলে কোন বিন্দুর অবস্থান ভেক্টর পাবা? এই যে এই বিন্দুটার। তাহলে আমাকে বলো তো,
আমাকে বলো তো a প্লাস টি ইন্টু বি, যেখানে টি হচ্ছে পরিবর্তনশীল, টি এর ভ্যালু পরিবর্তন করে করে, টি হচ্ছে পরিবর্তনশীল, টি কেমন পরিবর্তনশীল, টি এর ভ্যালু চেঞ্জ করে করে তুমি কি এই রেখার উপরস্থ প্রত্যেকটা বিন্দুর অবস্থান ভেক্টর পাবা না? টি হচ্ছে চলক, ওই যে কার সাথে রিলেটেড জানো? এই পরামিতিক চলকের সাথে রিলেটেড। এই যে এখানে তুমি টি এর ভ্যালু চেঞ্জ করে করে, টি এর ভ্যালু চেঞ্জ করে করে এই রেখার উপরস্থ সবগুলা বিন্দু স্থানাঙ্ক নিয়ে আসতে পারো। সিমিলার ভাবে এই টি এর ভ্যালু চেঞ্জ করে করে এটার উপরস্থ প্রত্যেকটা বিন্দুর স্থানাঙ্ককে ভেক্টরে কি বলে? অবস্থান ভেক্টর নিয়ে আসতে পারো। আমি কি বুঝাইতে পারলাম? সবাই 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 মোটামুটি বুঝছো? আমরা তো 2D তে দেখলাম, 2D তে দেখলাম, এবার আমরা 3D তে দেখি। আমরা এবার 3D তে দেখি, বুঝছো? আমরা এবার কেমন দেখবো? 3D, 3D, বুঝছো? মনোযোগ মনোযোগ মনোযোগ। আমি তোমাকে বললাম এই হচ্ছে আমাদের একটা 3D সরলরেখা। 3D সরলরেখা মানে ত্রিমাত্রিক। কেমন? ত্রিমাত্রিক, বুঝছো? যদি আমি দ্বিমাত্রিক দেখেই দিচ্ছি, আমি তোমাকে এই ত্রিমাত্রিক হলুদ সরলরেখাটার সমীকরণ বের করতে বললাম, কিছু শর্ত দিয়ে দিছি। বলছি এই সরলরেখাটা একটা বিন্দু দিয়ে যায়, সেই বিন্দুটা হচ্ছে ax ay az, এবং এই সরলরেখাটা একটা ভেক্টরের সমান্তরাল, একটা ভেক্টর বা বি ভেক্টরের সমান্তরাল। সেই বি ভেক্টরটা হচ্ছে bx i ক্যাপ প্লাস by j ক্যাপ প্লাস প্লাস bz k ক্যাপ। কাহিনীটা বুঝছো? আমি তোমাকে এই হলুদ সরল রেখাটার সমীকরণ বের করতে বললাম, ভেক্টর সমীকরণ বের করতে বললাম। আমি তোমাকে এই হলুদ সরল রেখাটার ভেক্টর সমীকরণ বের করতে বললাম। হ্যাঁ, ঠিক আছে, মনে রাখবা, মনে রাখবা সরল রেখার সমীকরণ বের করার জন্য দুইটা জিনিস দরকার হয় সব সময়, সব সময়। হ্যাঁ, একটা হচ্ছে একটা স্থির বিন্দু লাগে, আরেকটা দিক প্রকাশের জন্য কিছু একটা লাগে, দিক প্রকাশের জন্য কিছু একটা লাগে, বুঝছো? আমি আসতেছি, একটু পরে আবার আসতেছি। তাহলে দেখো, তুমি এটাকে জাস্ট কপি করে এখানে নিয়ে আসলা। হ্যাঁ, তাহলে সরল রেখাটার ভেক্টর ইকুয়েশন মানে কি? আমাকে বলো, এটার অবস্থান ভেক্টর আমরা ধরলাম a, এটার অবস্থান ভেক্টর আমরা ধরলাম a, বুঝছো? এটা তাহলে b না? সরল রেখার এই যে হলুদ সরল রেখাটার ভেক্টর ইকুয়েশন হচ্ছে এমন একটা ভেক্টর সমীকরণ যার মাধ্যমে এই রেখার উপরস্থ প্রত্যেকটা বিন্দুর অবস্থান ভেক্টর আনতে পারো, প্রত্যেকটা বিন্দুর অবস্থান ভেক্টর আনতে পারো। তাইলে সেটা আমরা কেমনে আনবো? ব্যাপারটা খুব সহজ। এই রেখাটার ভেক্টর ইকুয়েশন, ভেক্টর ইকুয়েশন ইকুয়ালস টু a vector plus t into b vector, এটাই, আর কিছু না। যেখানে টি পরিবর্তনশীল, টি হচ্ছে ভ্যারিয়েবল, টি হচ্ছে চলক, টি এর ভ্যালু চেঞ্জ করে করে, দেখো টি এর ভ্যালু তুমি যদি 0 দাও তাহলে এই বিন্দুর অবস্থান ভেক্টর আসবে, টি এর ভ্যালু 1 দিলে এই বিন্দুর আসবে। টি এর ভ্যালু কিন্তু যে কোনো 0, 1, 0.5, 0.2 সবকিছু দিতে পারো। টি এর ভ্যালু এমন দিলে যে বি, এটা ধরো বি বি বি, একটা ভেক্টরকে স্কেলার দিয়ে যদি গুণ করো কি হয়? সেটা ছোট বড় হয়। যখন এই যে দেখো এই লাল ভেক্টরটার, আমাকে সবাই বলো, a প্লাস টি ইন্টু বি, টি ইন্টু বি করলে কি পাবা? এই দেখো, এই যে দেখো টি ইন্টু বি, এইটা কি? এই লাল ভেক্টরটার এরর মাথার যেই বিন্দুটা থাকে তার অবস্থান ভেক্টর ডিনোট করে না? তার অবস্থান ভেক্টর ডিনোট করে না? আমাকে সবাই বলো, আমাকে সবাই বলো, এই যে এই জিনিসটা, এই জিনিসটা কি নির্দেশ করে? a প্লাস টি ইন্টু বি, লাল ভেক্টরটার মাথার অবস্থান ভেক্টর। এর মাধ্যমে এই রেখার উপরস্থ সবগুলা বিন্দুর অবস্থান ভেক্টরে তুমি যাইতে পারো না? আমাকে বলো, তুমি কি ক্লিয়ার? তুমি কি ক্লিয়ার? হ্যাঁ, তাহলে এই সরল রেখাটার ভেক্টর ইকুয়েশনের জন্য, ভেক্টর ইকুয়েশনের জন্য দুটা জিনিস দরকার হয়, একটা ফিক্সড বিন্দু আর ডিরেকশন, কোন দিকে, কোন একটা ভেক্টরের সমান্তরাল, কোন একটা ভেক্টরের সমান্তরাল। ঠিক আছে? আমি কি তোমাদেরকে বুঝাইতে পারলাম?
বি কোশ্চেনে দেওয়া থাকবে, কোশ্চেনে এইটা আর এটা দেওয়া থাকবে। একটা সরল রেখার ইকুয়েশন বের করার জন্য কিন্তু দুইটা জিনিস দরকার হয়। একটা সরল রেখার ইকুয়েশন বের করার জন্য কিন্তু দুইটা জিনিসের দরকার হয়। আমি তোমাদের বলি, একটু রিলেট করো সবাই। একটা সরল রেখার ইকুয়েশনের জন্য দুইটা জিনিস দরকার হয়। প্রথমত এটা কোন একটা বিন্দু দিয়ে যায়, তারপর একটু মনে করে দেখো y = mx + c, এটা আসলে কি বলতো? এই যে c, এটা আসলে কি? একটা স্থির বিন্দু, এই যে 0, c এটা বোঝায় না? আমাকে বলো। এটা একটা নির্দিষ্ট পয়েন্টকে বোঝাচ্ছে, একটা ফিক্সড পয়েন্টকে বোঝাচ্ছে। এই যে m, এটাই কি? দিকটা বোঝায় না, ঢাল। আর এক্সটা পরিবর্তনশীল। আমি কি বুঝাইতে পারলাম? সিমিলার কাজটা কিন্তু এখানে হইছে। এই যে এ, এটা একটা স্থির বিন্দু, এই রেখার উপরস্থ একটা স্থির বিন্দু, তার অবস্থান ভেক্টর। আর এটা কি? ঢাল, টিটা পরিবর্তনশীল। আমাকে বুঝাইতে পারলাম? একটা অঙ্ক করাই তোমাদেরকে, মনোযোগ দিবা। হ্যাঁ, মনোযোগ দিবা, সবাই মনোযোগ দিবা। আমি তোমাকে বললাম এই হলুদ সরল রেখাটা একটা বিন্দু দিয়ে যায় 2, 3, -4, 2, 3, -4, এবং সেটা আরেকটা ভেক্টরের সমান্তরাল i cap -7 j cap plus k cap। আমি কি বললাম? এই হলুদ সরল রেখাটার সমীকরণ বের করো যেটা এই বিন্দু দিয়ে যায় এবং এটা সমান্তরাল। তাহলে এই হলুদ সরল রেখাটার ভেক্টর ইকুয়েশন কি হবে? a plus t into b ভেক্টর। তাহলে a কত আমাকে বলো তো? 2i cap plus 3j cap minus 4k cap plus t into b, i cap minus 7j cap plus k cap। তোমরা কি ক্লিয়ার? এখন তুমি টি এর ভ্যালু যে কোনো একটা র্যান্ডম বিন্দু বসাও, ধরো টি এর ভ্যালু 2 বসায় দিলা। টি কিন্তু পরিবর্তনশীল, টি এর ভ্যালু যা ইচ্ছা হতে পারে, যে কোনো বাস্তব সংখ্যা। তাহলে দেখো তো, একটা বিন্দুর অবস্থান ভেক্টর পাবা 2i cap plus 3j cap minus 4k cap প্লাস তুই যদি বসাও 2i cap minus 14j cap plus 2k cap। ঠিক আছে, 2 আর 2 এর 4, 4i cap 3 minus 14 কত? minus 11j cap minus 4 plus 2 minus 2। একটা বিন্দুর অবস্থান ভেক্টর পাইছো, এটা কিন্তু কোন একটা বিন্দুর অবস্থান ভেক্টর। সেই বিন্দুটা এই রেখার উপরেই কোথাও আছে, তোমরা কি মোটামুটি ক্লিয়ার সবাই? টি এর ভ্যালু কোশ্চেনে দেওয়া থাকবে না, টি হচ্ছে চলক, তোমার অ্যান্সারেই টি থাকবে। টি কি? চলক। তোমার অ্যান্সারে চলক থাকে না? বলো তো, টি ইচ্ছা মতো নিবা না। আচ্ছা, এটা আমি তোমাকে বোঝানোর জন্য দিছি, কোশ্চেনের পার্ট এটা না। এটা আমি একটা অঙ্ক করাই, তাইলে ক্লিয়ার হবে। মনোযোগ, পুরো মনোযোগ এদিকে। একটা সরল রেখার ভেক্টর সমীকরণ নির্ণয় করো যা এ বিন্দুগামী এবং বি ভেক্টরের সমান্তরাল, যেখানে এ বিন্দুর অবস্থান ভেক্টর এটা। তাহলে এক নাম্বারটা আমরা ফার্স্টে করি। তাহলে এক নাম্বারটার ভেক্টর ইকুয়েশন কি হবে? a plus t into b। তাহলে a কত? 2i cap plus 3j cap plus 4k cap plus t into 4i cap plus 5j cap plus 6k cap। এটাই উত্তর, আর কিচ্ছু না, এটাই উত্তর। বুঝছো? ওই সরল রেখাটার ভেক্টর ইকুয়েশন হচ্ছে এটাই, আর কিচ্ছু না। ওই সরল রেখাটার ভেক্টর ইকুয়েশন কি? এটাই। দ্যাটস ইট। তুমি চাইলে একটু সিম্পলিফাই করতে পারো, যে আই গুলারে একসাথে নিয়ে আসো।
2 আর ওখানে আছে 4t 2 এভাবেও লেখা যায় বা এভাবেও লেখা যায় 2 + 4t i cap 3 + 5t j cap plus 4 plus 6t k cap কিভাবে আসছে সেটা সবাই বুঝছো তো? অঙ্ক খুব সহজ, কিভাবে আসছে সেটা বোঝাটা একটু কঠিন, সেটা বোঝাটা একটু কঠিন ছিল, আর কিচ্ছু না। ক্লিয়ার? আমাকে বলো তো সবাই বুঝছো? আচ্ছা 2 নাম্বারটা পারবা না? 2 নাম্বারটা পারবা না? করে নিবা। টি কে হবে? টি টি থাকবে। তোমাকে যদি আমি সরল রেখার সমীকরণ বের করতে বলি 2x + y = 1, তুমি সমীকরণ লিখি x কে y কে লেখো না, x y চলক চলক এইটুকুই, হ্যাঁ এইটুকুই, এইটুকুই, আর কিছু না। ঠিক আছে, ঠিক আছে। তাহলে তুমি, আমি যদি তোমাকে বলি যে একটা সরল রেখার ভেক্টর ইকুয়েশন, একটা সরল রেখার ভেক্টর ইকুয়েশন এরকম, আমি তোমাকে কথার কথা বললাম, একটা সরল রেখার ভেক্টর ইকুয়েশন এরকম, তাহলে তুমি কি এখান থেকে বলতে পারবে না এই সরল রেখাটা এই বিন্দু দিয়ে যাবে, এই সরল রেখাটা, এই সরল রেখাটা 2, 3, 4 এই বিন্দু দিয়ে যাবে এবং কার প্যারালাল? এই ভেক্টরটার প্যারালাল, এই ভেক্টরটার সমান্তরাল, এই ভেক্টরটার প্যারালাল, এই ভেক্টরটার প্যারালাল। আমি যদি বলি আমার এই সরল রেখাটা এক্স অক্ষের সাথে কত কোণ তৈরি করছে, তুমি কি পারবা বের করতে? আমি বললাম এই যে হলুদ বক্স দিয়ে যে সরল রেখাটার সমীকরণ, ভেক্টর সমীকরণ আমি দিলাম, এই যে ভেক্টর সমীকরণ আমি দিলাম, সেটা এক্স অক্ষের সাথে কত কোণ তৈরি করবে, সেটা এক্স অক্ষের সাথে কত কোণ তৈরি করবে, এটা যেহেতু এটার সমান্তরাল, তাহলে এই বান্দা এক্স অক্ষের সাথে যেই কোণ তৈরি করবে সেটাই সেটাই, তাই না? তাই না? একটা ভেক্টর এক্স অক্ষের সাথে কত কোণ তৈরি করে এটা তোমার থেকে ভালো আর কেউ জানে? বলো তো, জানে? না, হয়ে গেছে, ফাইন। এই সবাই বুঝছো? সবাই বুঝছো? তুমি থিটা এক্সটা বের করে নিবা, 2 নাম্বারটা করে নিবা। আচ্ছা এবার আমরা আরো কতগুলা ওয়ে দেখি, ঠিক আছে? আরো কতগুলা ওয়ে দেখি, মনোযোগ দিবা, পুরা মনোযোগ কোন দিকে? এদিকে, পুরা মনোযোগ কোন দিকে? এদিকে। এইবার দেখো কথার কথা, একটা সরল রেখার ভেক্টর ইকুয়েশনের জন্য কি লাগে? তার উপরস্থ একটা বিন্দু লাগে, আর 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 কি লাগে? সে কোন ভেক্টরের সমান্তরাল সেটা লাগে, সে কোন ভেক্টরের সমান্তরাল সেটা লাগে। আচ্ছা এবার আমি একটা কাজ করলাম, আমি একটা মজার কাজ করলাম, খুবই মজার কাজ, মনোযোগ দিবা সবাই। আমি কি করলাম, একটা ত্রিমাত্রিক সরল রেখা, তার উপরস্থ দুইটা বিন্দুর স্থানাঙ্ক দিয়ে দিলাম, তার উপরস্থ দুইটা বিন্দুর স্থানাঙ্ক দিয়ে দিলাম। আমাদের এ বিন্দু হচ্ছে ax, ay, az, বি বিন্দু স্থানাঙ্ক দিয়ে দিলাম bx, by, bz। তোমরা আমাকে বলতে পারবা তুমি কি এই সরল রেখাটার ভেক্টর সমীকরণ বের করতে পারবা? তুমি কি এই সরল রেখাটার ভেক্টর সমীকরণ বের করতে পারবা? এটা হচ্ছে এ বিন্দুর অবস্থান ভেক্টর, এটা হচ্ছে বি বিন্দুর অবস্থান ভেক্টর। আচ্ছা আচ্ছা, একটা সরল রেখার ভেক্টর সমীকরণ বের করার জন্য, একটা সরল রেখার ভেক্টর সমীকরণ বের করার জন্য দুইটা জিনিস লাগে, দুইটা জিনিস লাগে। তার উপরে একটা অবস্থান ভেক্টর, তার উপরস্থ যে কোনো বিন্দুর অবস্থান ভেক্টর, আর সে যার সমান্তরাল তেমন একটা ভেক্টর, তাই না? একটা সরল রেখার ভেক্টর ইকুয়েশনের জন্য দুইটা জিনিস, একটা সরল রেখার ভেক্টর ইকুয়েশনের জন্য কয়টা জিনিস? আমার সাথে সাথে বলো, জোরে জোরে বলো, কয়টা জিনিস লাগে? কয়টা জিনিস লাগে আমাকে বলো তো, কয়টা জিনিস লাগে? সবাই, দুইটা জিনিস লাগে, তাই না? তাই তো? আচ্ছা ঠিক আছে। আচ্ছা এটার উপরস্থ বিন্দু তো আছে, এও আছে বিও আছে, এও আছে বি আছে,
সে সমান্তরাল এমন একটা ভেক্টর লাগবে, সে সমান্তরাল এমন একটা ভেক্টর লাগবে। আচ্ছা তুমি আমাকে বলো তো, এটা কি এবি ভেক্টরের সমান্তরাল না? এই সরল রেখাটা কি এবি ভেক্টরের সমান্তরাল না? ডেফিনেটলি, ডেফিনেটলি। এই সরল রেখাটা কি বিএ ভেক্টরের সমান্তরাল না? ডেফিনেটলি। তুমি কি এবি আর বিএ ভেক্টরটা বের করতে পারো? আমাকে বলো তো, আমাদের এই যে সরল রেখাটা, সে কিন্তু বিএ ভেক্টরটারও সমান্তরাল, আবার আবার এবি ভেক্টরটারও সমান্তরাল, আবার এবি ভেক্টরটারও সমান্তরাল, তাই না? বিএ ভেক্টরের সমান্তরাল, আবার এবি ভেক্টরেরও সমান্তরাল, তাই তো? তো এই দুটো তো বের করতেই পারো, তাই না? এবি ভেক্টরটা কি হবে আমাকে বলো? বি বিন্দুর অবস্থান ভেক্টর মাইনাস এ বিন্দুর অবস্থান ভেক্টর। এটা কি হবে? এ বিন্দুর অবস্থান ভেক্টর মাইনাস বি বিন্দুর অবস্থান ভেক্টর। তাহলে এই যে বান্দা, তার ইকুয়েশন হলুদটা তুমি কিন্তু অনেক ভাবে লিখতে পারো। যে কোনো একটা বিন্দুর অবস্থান ভেক্টর, এ বিন্দুর অবস্থান ভেক্টর প্লাস টি ইনটু এবি, অথবা তুমি লিখতে পারো বি বিন্দুর অবস্থান ভেক্টর প্লাস টি ইনটু এবি, বা তুমি কিন্তু এমনিও লিখতে পারো এ বিন্দুর অবস্থান ভেক্টর প্লাস টি ইনটু, এটা কিন্তু বি এ এর ও সমান্তরাল, বা বি বিন্দুর অবস্থান ভেক্টর প্লাস টি ইনটু বি এ। এই চারটার যে কোনো একটা লিখলেই হবে, এই চারটার যে কোনো একটা লিখলেই হবে। ক্লিয়ার? ক্লিয়ার? বুঝছো? কোনো একটা সরল রেখার ভেক্টর ইকুয়েশনের জন্য তার উপরস্থ একটা বিন্দু লাগবে, আর সে যার সমান্তরাল এমন একটা ভেক্টরের লাগবে। দ্যাটস ইট, দ্যাটস ইট। আমি কি বুঝাইতে পারলাম? আমি কি বুঝাইতে পারলাম সবাই? আচ্ছা চলো এবার আমরা একটা মজার জিনিস দেখি। আমরা কি দেখবো? একটা মজার জিনিস দেখবো। এটা কি? এটাকে কি বলে? এটাকে কি বলে? ভেক্টর ইকুয়েশন। এটাকে কি বলে বলো তো? এই যে এটা আসলে কি? সরল রেখার একটা ভেক্টর ইকুয়েশন, তাই না? এটা কি? সরল রেখার একটা ভেক্টর ইকুয়েশন। চলো আমরা একটা ভেক্টর ইকুয়েশন দেখি। বলো এটা পারবা? 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 এই দুই বিন্দুগামী সরল রেখার ভেক্টর ইকুয়েশন, এটার অ্যান্সার কিন্তু অনেকগুলা হইতে পারে। এটার অ্যান্সার কিন্তু অনেকগুলা হইতে পারে। ধরো এটা এ, তুমি এ বিন্দুর অবস্থান ভেক্টর ধরলে এটা -3 i ক্যাপ প্লাস 5 j ক্যাপ। বি বিন্দুর অবস্থান ভেক্টর 7 i ক্যাপ প্লাস 2 j ক্যাপ প্লাস 2 k ক্যাপ। তাহলে তুমি এবি ভেক্টরটা বের করে ফেলো। এবি ভেক্টরটা কি হবে? 7 মাইনাস -3 10 i ক্যাপ, 2 মাইনাস মাইনাস, তাহলে কি হবে? -3 j ক্যাপ প্লাস 2 k ক্যাপ। ক্লিয়ার? তোমরা কি বুঝতে পারছো? তাহলে এইটার অবস্থান ভেক্টর কি হবে? এ প্লাস টি ইন্টু এবি। তুমি বি প্লাস টি ইন্টু এবি লিখতেই পারো। তাহলে এ কত? -3 i ক্যাপ প্লাস 5 j ক্যাপ প্লাস টি ইন্টু এবি কত? 10 i ক্যাপ মাইনাস 3 j ক্যাপ প্লাস। সহজ না? সহজ না? ইজি পিজি, ইজি পিজি অর্গানিক, তাই না? বুঝতে পারছো? ঠিক আছে, তোমরা কি বুঝছো? হুম। আচ্ছা এবার চলো আমরা যেটা দেখলাম এটাকে বলে সরল রেখার ভেক্টর ইকুয়েশন। এটাকে কি বলে? আমরা যেটা দেখলাম এটাকে কি বলে? সরল রেখার ভেক্টর ইকুয়েশন। বুঝছো? আর আসলে কি? আর আসলে কি আমাকে বলো তো? এটার উপরস্থ র্যান্ডম একটা বিন্দু,
এটার উপরস্থ র্যান্ডম একটা বিন্দু x, y, z। চিন্তা করো, এটার উপরস্থ সকল বিন্দুকে সাধারণভাবে প্রকাশ করে এই বিন্দুটা। কথার কথা, এটার উপরস্থ এই যে এই রেখাটার উপরস্থ সকল বিন্দুকে সাধারণভাবে প্রকাশ করে কি কি এই বিন্দুটা। এই বিন্দুটার অবস্থান ভেক্টরটাই কি, আর না? আমাকে বলো, এই বিন্দুটার অবস্থান ভেক্টরটাই কি, আর না? তাই তো। তাহলে এখানে আমরা লিখি আমাদের আর ভেক্টরটা ইকুয়ালস টু ax প্লাস ax I ক্যাপ প্লাস ay j ক্যাপ প্লাস az k ক্যাপ প্লাস t ইনটু bx I ক্যাপ প্লাস by j ক্যাপ প্লাস bz k ক্যাপ। ক্লিয়ার? তোমরা সবাই কি ক্লিয়ার? তাহলে আর কে আমরা লিখতে পারি না x I ক্যাপ প্লাস y j ক্যাপ প্লাস z k ক্যাপ, আর ওদিকে ax প্লাস tbx I ক্যাপ প্লাস ay প্লাস tby j ক্যাপ প্লাস az প্লাস tbz k ক্যাপ। তোমরা সবাই কি বুঝছো? আমাকে বলো, তোমরা সবাই কি বুঝছো? দেখো দেখো, আর কি আসলে, আর দিয়ে আসলে কি বুঝাইতেছে? আর দিয়ে আসলে কি বুঝাইতেছে? এটার উপরস্থ প্রত্যেকটা বিন্দুর অবস্থান ভেক্টর, এটার উপরস্থ প্রত্যেকটা বিন্দুর স্থানাঙ্ককে আমি সাধারণভাবে এক্স ওয়াই জেড দিয়ে রিপ্রেজেন্ট করলাম, ওই যে সরল রেখা সমীকরণের মতোই। তাহলে আর আসলে কি এক্স আই ক্যাপ প্লাস ওয়াই জে ক্যাপ প্লাস জেড কে ক্যাপ। ডান পাশেরটা খালি ডান পাশের মতো সিম্পলিফাই করছি। সবাই, এটা তো ভেক্টর ইকুয়েশন। এখানে যেটা, এই যে ডান পাশে যেটা এটা ভেক্টর ইকুয়েশন। আমরা চাচ্ছি ভেক্টর ইকুয়েশন না, আমরা এখন ত্রিমাত্রিক সরল রেখা বা যে কোনো সরল রেখার কার্তেশীয় ইকুয়েশন চাচ্ছি। কেমন ইকুয়েশন চাচ্ছি বলো? কেমন ইকুয়েশন চাচ্ছি? কার্তেশীয় ইকুয়েশন। কার্তেশীয় ইকুয়েশন, কার্তেশীয় ইকুয়েশনে আই ক্যাপ জে ক্যাপ কে ক্যাপ থাকবে না, এক্স ওয়াই জেড থাকবে। কার্তেশীয় সমীকরণে আই ক্যাপ জে ক্যাপ কে ক্যাপ থাকবে না। আচ্ছা, তাহলে এই দুটো যেহেতু সমান, আমি কি লিখতে পারি? x ইকুয়ালস টু ax প্লাস tbx, y ইকুয়ালস টু ay প্লাস tby, z ইকুয়ালস টু az প্লাস tbz, তাই না? তাহলে এখান থেকে আমাকে বলো তো, আমি কি লিখতে পারি আমার টি এর ভ্যালু কত হবে বলো তো? x মাইনাস ax বাই bx। এখান থেকে টি এর ভ্যালু কত? y মাইনাস ay বাই by। এখান থেকে টি এর ভ্যালু কত? z মাইনাস az বাই bz। এই তিনটাই তো সমান, তাহলে আমরা লিখতে পারি না x মাইনাস ax বাই bx ইকুয়ালস টু y মাইনাস ay বাই by ইকুয়ালস টু z মাইনাস az বাই bz। দেখতে পারতেছ? একটু মনোযোগ দাও তো, একটু মনোযোগ দাও। এটাকেই বলা হয় সরল রেখার কার্তেশীয় ইকুয়েশন, ত্রিমাত্রিক সরল রেখার কার্তেশীয় ইকুয়েশন। সবাই তোলো, আমি বলতেছি। প্রথমত, এই যে সরল রেখা, তার ভেক্টর ইকুয়েশন কোনটা? এটা তার ভেক্টর ইকুয়েশন কোনটা আসছে? এই যে এতটুকু কি তার ভেক্টর ইকুয়েশন? ভেক্টর ইকুয়েশন। আমি তার কার্তেশীয় ইকুয়েশন আনবো। আচ্ছা, ভেক্টর ইকুয়েশনে এই আর দিয়ে আসলে কি বোঝায়? এটার উপরস্থ প্রত্যেকটা বিন্দুর অবস্থান ভেক্টর বোঝায় না? তাহলে এটার উপরস্থ প্রত্যেকটা বিন্দুর অবস্থান ভেক্টর সবাইকে জেনারেল ভাবে রিপ্রেজেন্ট করতে, যে সঞ্চার পথের উপরস্থ চলমান বিন্দু সমূহের সেট আমি ধরলাম এক্স ওয়াই জেড, যেহেতু ত্রিমাত্রিক।
তাহলে এটা 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 তাই তো? এই যে এটা দিয়ে কি এটার উপরস্থ সাধারণ সবগুলোর অবস্থান ভেক্টর বোঝায়। আর এটাকে আমি সিম্পলিফাই করলাম। তখন এই জিনিসটারই কার্তেশীয় সমীকরণ লাগবে। কার্তেশীয় সমীকরণে কি থাকা যাবে না? আই জে থাকা যাবে না। তো দুটো তো সমান। তাহলে এখানে আই ক্যাপের সহগ, এখানে আই ক্যাপের সহগ সমান। এখানে জে ক্যাপের সহগ, এখানে জে ক্যাপের সহগের সমান। এখানে কে ক্যাপের সহগ, এখানে কে ক্যাপের সহগের সমান। হইলো? আচ্ছা। তাহলে এখান থেকে আমাকে বলো তো টি এর ভ্যালু কত হবে? টি এর ভ্যালু কত হবে? x - ax / bx। এখান থেকে বলো টি এর ভ্যালু কত হবে? y - ay / by। এখান থেকে টি এর ভ্যালু কি হবে এটা? তারপর এই তিনটা টি তো সমান। এই তিনটা সমান লেখো, যেটা আসবে সেটাই কি সরল রেখার সমীকরণ। এখানে যেহেতু ব্যাপারটা ত্রিমাত্রিক, এইজন্য কি যেহেতু ত্রিমাত্রিক এইজন্য তিনটা পক্ষ আসছে। দ্বিমাত্রিক হলে দুইটা পক্ষ আসতো, ত্রিমাত্রিক হলে দুটা পক্ষ আসতো। তোমরা কি মোটামুটি বুঝছো? আমাকে বলো তো, জাস্ট একটু তাকায় দেখো তোমরা কি মোটামুটি বুঝছো কিনা। হুম, ঠিক আছে, একটু মাথায় নাও। একটু মাথায় নাও। নিছো? সবাই আচ্ছা, পুরাটা বুঝছো? সুন্দর সুন্দর সুন্দর। এখানে একটা শর্টকাট আছে, হেভি শর্টকাট আছে, পরে দেখবো, পরে দেখবো। সবাই এটা একটু নিজেরা ট্রাই করো, ঠিক আছে? এটা একটু নিজেরা ট্রাই করো, আমাদের আর বেশিক্ষণ না। এটা সবাই একটু নিজেরা ট্রাই করো, নিজেরা ট্রাই করো। ভেক্টর সমীকরণ তো সবাই পারবা, ভেক্টর সমীকরণ তো কোনো ব্যাপারই না, ভেক্টর সমীকরণ তো কোনো ব্যাপারই না, তাই না? কার্তেশীয় সমীকরণটা নিয়ে একটু গ্যাঞ্জাম হইতে পারে, তাই তো? কার্তেশীয় সমীকরণটা নিয়ে একটু গ্যাঞ্জাম হইতে পারে, দেখো তো পারো কিনা। আচ্ছা চলো, মনোযোগ 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 মনোযোগ। এই বিন্দুগামী এবং এই ভেক্টরের সমান্তরাল সরল রেখার ভেক্টর ও কার্তেশীয় সমীকরণ। তাহলে কার্তেশীয় সমীকরণ আমরা ফার্স্ট ভেক্টর সমীকরণটা বের করি, ঠিক আছে? এটা ধরো এ ভেক্টর, এটার অবস্থান ভেক্টর এ, এটা ধরো বি ভেক্টর এ প্লাস টি ইন্টু বি। তাহলে বলো তো আর কত? 2i ক্যাপ মাইনাস 4 জে ক্যাপ প্লাস 3 কে ক্যাপ প্লাস টি ইন্টু 3i ক্যাপ প্লাস জে ক্যাপ মাইনাস 5 কে ক্যাপ, তাই না? এটাই কি ভেক্টর ইকুয়েশন, এটাই কি ভেক্টর ইকুয়েশন হয়ে গেছে। কি সুন্দর, তাই না? এবার কার্তেশীয় ইকুয়েশনটা বের করি, চলো। তো কার্তেশীয় ইকুয়েশন বের করার জন্য আর এর পরিবর্তে আমি লিখি x i ক্যাপ প্লাস y j ক্যাপ প্লাস z k ক্যাপ। আর ওদিকে i ক্যাপের সহগ কত? 2 প্লাস 3t, 2 প্লাস 3t i ক্যাপ মাইনাস 4 প্লাস t j ক্যাপ, তাই না? প্লাস মাইনাস 4 প্লাস t j ক্যাপ 3 মাইনাস 5t k ক্যাপ। ক্লিয়ার? বুঝছো বুঝছো? সবাই সবাই কি ক্লিয়ার? মোটামুটি ক্লিয়ার? মোটামুটি ক্লিয়ার। আচ্ছা, তাহলে এখান থেকে আমরা কি কি লিখতে পারি? দুই পক্ষ সমান, তাহলে x ইকুয়ালস টু 2 প্লাস 3t, y ইকুয়ালস টু মাইনাস 4 প্লাস t, z ইকুয়ালস টু 3 মাইনাস 5t।
তাহলে এখান থেকে বলো তো আমাদের টি এর ভ্যালু কত? x-2/3। এখান থেকে আমাকে বলো তো টি এর ভ্যালু কত? y+4। এখান থেকে বলো টি এর ভ্যালু কত? z-3, না উল্টা লিখলাম, 3 - z/5। সবগুলা টি খালি সমান করে দাও, তাহলেই কি আমাদের কার্তেশীয় সমীকরণটা চলে আসবে। সুতরাং আমাদের কাঙ্ক্ষিত কার্তেশীয় সমীকরণ x-3/2। আমি কি ঠিক লিখলাম? সরি, x-2/3, x-2/3 সমান y+4/1 equals to 3 - z/5। শেষ। কুল। সবাই বুঝছো? হ্যাঁ, এটা সবখানেই নিবা। তোমাকে ভেক্টর সমীকরণ বললে তো এতটুকুই শেষ। কার্তেশীয় বললে এই যে এখান থেকে শুরু, কার্তেশীয় বললে এখান থেকে শুরু। ক্লিয়ার? এটা না একটা সুপার ডুপার শর্টকাট আছে। শর্টকাট না আসলে কমন সেন্স। শর্টকাট না আসলে কি কমন সেন্স। চলো আমরা একটা কমন সেন্স অ্যাপ্লাই করি, বড় সড়ো কমন সেন্স অ্যাপ্লাই করব। এটা তো আমরা সবাই পারছি, তাই না? এটা তো আমরা সবাই পারছি, তাই তো? সবাই বুঝছি। আচ্ছা, তুমি আমাকে একটা কথা বলো তো, আমরা কি বের করব? কার্তেশীয়। এটা তুমি আমাকে একটা কথা বলো তো, এই যে এখানে একটা ভেক্টর হইছে না, এই ভেক্টরটা এই ভেক্টরে খেয়াল করো। এই যে এই ভেক্টরটায় আই ক্যাপের সহগ কত? এই ভেক্টরটা কত? যে পিঙ্কি যেই ভেক্টরটা, পিঙ্কি যেই ভেক্টরটা, হ্যাঁ বুঝছো, পিঙ্কি যেই ভেক্টরটা, সেটাকে ধরো আমরা সি ভেক্টর দিয়ে চিন্তা করি, সেটা কত? x - ax i ক্যাপ প্লাস y - ay j ক্যাপ প্লাস z - az k ক্যাপ। তাই না? আমাকে বলো জাস্ট পিঙ্কি ভেক্টরটা। এই যে xyz, এটা এটার উপরস্থ একটা বিন্দু, এটা। এখন সংজ্ঞা অনুযায়ী এটা কি এটার সমান্তরাল হওয়ার কথা না? কোশ্চেনেই তো বলে দিছিল যে এটা সমান্তরাল। তাহলে এই রেখাটা এটা সমান্তরাল, পিঙ্কি ভেক্টরটা তো এটার উপরেই। তাহলে দুইটা ভেক্টর যদি সমান্তরাল হয়, তাদের সহগদ্বয়ের অনুপাত সমান না? তাহলে তুমি লিখতে পারো x - ax bx সমান y - ay by z - az by bz। এই তিনটা সমান। এটাই আসলে কার্তেশীয় সমীকরণ। বুঝছো, ব্যাপারটা খুব সহজ। তুমি কি করবা? x y z, এই বিন্দুটার স্থানাঙ্ক দেওয়া থাকবে, x মাইনাস এটার ভুজ ডিভাইডেড বাই এটা, y মাইনাস এটার কোটি ডিভাইডেড বাই এটা, z মাইনাস এটার z বাই এটা। এই তিনটা সমান। এটা লিখলেই কি কার্তেশীয় সমীকরণ চলে আসবে। বুঝছো? এই যে দেখো, এইবার চিকনা বুদ্ধিটা আমরা এখানে অ্যাপ্লাই করব। এটা বুঝছো? x y z এটা তুমি ধরে নিবা কার্তেশীয় সমীকরণ x y z। তাহলে x মাইনাস এটার ভুজ ডিভাইডেড বাই ওটা, y ভাই b দ্বারা ভাগ কেন? এই যে তুমি দেখো পিঙ্কি যে ভেক্টরটা, একটু চিন্তা করো, পিঙ্কি ভেক্টরটা সে এটার সমান্তরাল না? তোমাকে তো কোশ্চেনে বলেই দিছিল এই ভেক্টরটা সমান্তরাল। খেয়াল করো, আমি চিত্র দিয়ে এটা এক্সপ্লেইন করে দিই, তাহলেই বুঝতে পারবা। সবাই একটু মনে করো, সবাই একটু মনোযোগ দাও। তোমাকে একটা সরল রেখার সমীকরণ বের করতে বলছে, এই হলুদ সরল রেখাটার সমীকরণ বের করতে বলছে, ঠিক আছে? তার উপরস্থ একটা বিন্দু হচ্ছে 2 - 4 3 এবং সে এই ভেক্টরটা সমান্তরাল। কোন ভেক্টরটা সমান্তরাল? 3i + j - 5k, 3i
প্লাস জে মাইনাস 5 এটা সমান্তরাল। ঠিক আছে, তাহলে এটার উপরস্থ আমি কি ধরলাম, ওই যে x, y, z ওই বিন্দুটা ধরলাম। তাহলে এই পিঙ্কি ভেক্টরটা অবশ্যই ওটা সমান্তরাল সংজ্ঞা থেকে। তাহলে চিন্তা করো তো, x মাইনাস 2 পিঙ্কি ভেক্টরটার সহগ i ক্যাপের সহগ বাই 3 ইকুয়ালস টু y মাইনাস 4 4 তাহলে y প্লাস 4 ওই পিঙ্কি ভেক্টরটা সহগ 1 ইকুয়ালস টু z মাইনাস 3 বাই মাইনাস 5। ডান, হয়ে গেছে হয়ে গেছে। বুঝছো, সমান্তরাল বিধি না, এই যে এই দুইটা ভেক্টর সমান্তরাল হলে আমরা একটা শর্টকাট দেখছিলাম না, যে i ক্যাপের সহগদের অনুপাত সমান j ক্যাপের সহগদের অনুপাত সমান k ক্যাপের সহগদের অনুপাত। ঠিক আছে, তোমরা বুঝছো? ক্লিয়ার ক্লিয়ার, বাট এটা শর্টকাট, এটা তুমি সরাসরি রিটেনে অ্যাপ্লাই করতে পারবে না। এটা কি, এটা শর্টকাট, তুমি সরাসরি রিটেনে অ্যাপ্লাই করতে পারবা না, শর্টকাট। আচ্ছা, তাহলে ত্রিমাত্রিক সরল রেখার এমসিকিউ তো ব্যবহার করব। হ্যাঁ বুঝছো, এই যে x মাইনাস 2/3 সমান y প্লাস 4/1 সমান z মাইনাস 3/-5। বুঝছো? আচ্ছা, ত্রিমাত্রিক গেল, চলো একটা দ্বিমাত্রিক দেখি। দ্বিমাত্রিক দ্বিমাত্রিক হ্যাঁ, দ্বিমাত্রিক সরল রেখার কার্টেসীয় সমীকরণ তুমি নরমাল ওয়েতেও করতে পারো বা এমনিও করতে পারো। নরমাল ওয়েতে কি হবে আমাকে বলো তো, r ইকুয়ালস টু এটা ধরো a, এটা ধরো b, a প্লাস t ইনটু b, তাহলে r কত আমাকে বলো, মাইনাস 6i ক্যাপ প্লাস 4j ক্যাপ প্লাস t ইনটু 2i ক্যাপ মাইনাস 3j ক্যাপ। এটাই কি ভেক্টর ইকুয়েশন। কার্টেসীয় ইকুয়েশনে যদি যাও, xi ক্যাপ প্লাস yj ক্যাপ ইকুয়ালস টু মাইনাস 6 প্লাস 2t i ক্যাপ প্লাস 4 মাইনাস 3t j ক্যাপ। ক্লিয়ার না? বলো তো। রিটেন আসলে এই প্রসেসটা ফলো করব। তাহলে x ইকুয়ালস টু মাইনাস 6 প্লাস 2t, y ইকুয়ালস টু 4 মাইনাস 3t। ঠিক আছে, তাহলে t কত বলো তো, x প্লাস 6/2, এখানে t কত আমাকে বলো তো, 4 মাইনাস y/3। তাহলে এই দুইটা সমান, x প্লাস 6/2 ইকুয়ালস টু 4 মাইনাস y/3। এটাই কি কার্টেসীয় ইকুয়েশন। হ্যাঁ দেখো, দুই পক্ষ আছে, তুমি আর গুণন যদি করো, যেই সরল রেখার সমীকরণ পিচ্চিকাল থেকে শিখে আসতেছো, যেই সরল রেখার সমীকরণ পিচ্চিকাল থেকে শিখে আসতেছো, সেটাই কি চলে আসছে, সিম্পলিফাই করা লাগে না। আর যদি শর্টকাটে করো তাহলে কি করবা বলতো, x প্লাস 6, এই যে x প্লাস 6, x থেকে এটা বিয়োগ করবা, ডিভাইডেড বাই 2 সমান y মাইনাস 4 ডিভাইডেড বাই মাইনাস 3। এটাই आंसर, বুঝছো সবাই? ক্লিয়ার আমাকে বলো, তোমরা কি বুঝছো? ঠিক আছে, আচ্ছা এবার আমরা আরেকটা জিনিস দেখি, মজার জিনিস দেখো, আর কি একটা সরল রেখার ভেক্টর ইকুয়েশন, তাই না? যেখানে t হচ্ছে আমাদের পরিবর্তনশীল রাশিটা, যেখানে t হচ্ছে পরিবর্তনশীল রাশিটা, t এর ভ্যালু চেঞ্জ করে তুমি কি এই রেখার উপর প্রত্যেকটা বিন্দুর অবস্থান ভেক্টর আনতে পারবা, তাই না? ধরো t এর ভ্যালু 0 দিলে এই রেখার উপর একটা অবস্থান ভেক্টর, একটা বিন্দুর অবস্থান ভেক্টর আসবে। t এর ভ্যালু 1 দিলে এই রেখার উপর আরেকটা বিন্দুর অবস্থান ভেক্টর আসবে। t এর ভ্যালু 2 দিলে এই রেখার উপর আরেকটা বিন্দুর অবস্থান ভেক্টর আসবে। আচ্ছা, এই সরল রেখার উপর দুইটা বিন্দু, একটা বিন্দু হচ্ছে p যখন t এর ভ্যালু 1, আরেকটা বিন্দু q যখন t এর ভ্যালু 5। p q এর দূরত্ব বের করো। আচ্ছা,
তাহলে টি এর ভ্যালু যদি 1 হয়, টি এর ভ্যালু যদি 1 হয়, তাহলে এটা কার অবস্থান ভেক্টর হয়? পি বিন্দুর অবস্থান ভেক্টর। i ক্যাপ প্লাস 4j ক্যাপ প্লাস k ক্যাপ প্লাস 1, টি এর ভ্যালু 1। দেখছো, টি এর ভ্যালু তুমি যখন 1 দিছো, একটা বিন্দুর অবস্থান ভেক্টর হয়ে গেছে, একটা বিন্দুর অবস্থান ভেক্টর হয়ে গেছে। সেটা কোন বিন্দুর অবস্থান ভেক্টর? পি বিন্দুর অবস্থান ভেক্টর। আমি কি বুঝাইতে পারলাম? দেখো তো সেটা কত আসছে। i প্লাস 6i 7i ক্যাপ 4j মাইনাস 2j কি হবে? প্লাস 2j ক্যাপ k প্লাস 3k প্লাস 4k ক্যাপ। তাহলে পি বিন্দুর অবস্থান ভেক্টর চলে আসছে, তাই না? টি এর ভ্যালু 1 হলে সেটা কি পি বিন্দুর অবস্থান ভেক্টর নির্দেশ করে। টি এর ভ্যালু যদি 5 হয়, তবে সেটা কিউ বিন্দুর অবস্থান ভেক্টর নির্দেশ করে। সেটা কত দেখো তো, এই যে এটাই হবে, জাস্ট 1 এর জায়গায় তুমি 5 দিয়ে গুণ করবা, তাই না? 1 এর জায়গায় কি দিয়ে গুণ করবা? 5 দিয়ে গুণ করবা। 1 এর জায়গায় 5 দিয়ে গুণ করবা। তাহলে 1 5 6 30 31 31 i ক্যাপ 4 মাইনাস 10, 4 মাইনাস 10 কত? মাইনাস 6 j ক্যাপ। ঠিক আছে, এটা 3 5 15 15 আর 16 প্লাস 16 k ক্যাপ। ক্লিয়ার? আমাকে বলো কি চাইছে, কি চাইছে? পিকিউ এর দূরত্ব। সবাই পিকিউ ভেক্টরটা বের করতে পারবা? কিউ মাইনাস পি, কিউ ভেক্টরটা কত? 31 i ক্যাপ মাইনাস 6 j ক্যাপ প্লাস 6 k ক্যাপ মাইনাস 7i 2j 4k 7i প্লাস 2j প্লাস 4k ক্যাপ। 31 থেকে 7 বাদ দিলে কত হয় আমাকে বলো তো? 24, 24 না সরি, হ্যাঁ 24 আর 7 কত? 11 হয়। 24 i ক্যাপ মাইনাস 6 থেকে ওটা বাদ দিলে মাইনাস 8 j ক্যাপ 6 থেকে 4 বাদ দিলে প্লাস 2k ক্যাপ। তাহলে পিকিউ এর যেই দৈর্ঘ্যটা সেটা কত? রুট ওভার অফ 24 স্কয়ার প্লাস 8 স্কয়ার প্লাস 2 স্কয়ার এত একক। ক্লিয়ার? বলো তোমরা সবাই কি বুঝছো? সবাই সবাই কি বুঝছো? আমাকে বলো তো তোমরা সবাই কি বুঝছো? ক্লিয়ার? ক্যালকুলেশন ভুল করে নাই তো? 16 কে কোনটা? 16 কে ওরে, এরকম ভুল যদি করে তাহলে তো সর্বনাশ। 4 মাইনাস 5 দুগুণে 10, 5 দুগুণে 10 না? তাহলে এখানে কি হবে? প্লাস 14 j ক্যাপ, তাই না? তারপর 1 তার সাথে 3 5 15 প্লাস 16 k ক্যাপ প্লাস 16 k ক্যাপ। ঠিক আছে, তাহলে এখানে হয় 14 16 প্লাস প্লাস 14 j ক্যাপ প্লাস 16 k ক্যাপ। দেখো তো কত থাকে? 14 থেকে 2 বাদ দিলে থাকে হচ্ছে 12 প্লাস 12 j ক্যাপ, 16 থেকে 4 বাদ দিলে প্লাস 12 k ক্যাপ। এটা কি 24 স্কয়ার প্লাস 12 স্কয়ার প্লাস 12 স্কয়ার। ক্লিয়ার? তোমরা কি বুঝছো? কি হলো? হ্যালো, বুঝলাম না, টিভি চলে গেছে। তোমরা কি দেখতেছো কিনা আমি জানি না। দেখতেছো, সুন্দর সুন্দর। আরে কি রে, আমার মাথায় গেছে মনে হয়, আমি বিয়োগ করছি। সর্বনাশ, দেখছো?
দেখছো দেখছো 4 মাইনাস 6 জে ক্যাপ 1 3 5 15 প্লাস 16 কে ক্যাপ মাইনাস 6 ঠিক আছে, এখানে হবে মাইনাস মাইনাস 6 জে ক্যাপ, তাই না? মাইনাস 6 মাইনাস 2 মাইনাস 8। এবার ঠিক আছে না? বুঝছো তোমরা? ঠিক আছে না? এবার ঠিক আছে তো? এবার ঠিক আছে। আচ্ছা চলো 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 আমরা পরেরটা দেখি, দেখো একটা সরল রেখার ভেক্টর ইকুয়েশন, এটা, এবং a, b, 0, a, b, 0 এটা এই বিন্দুর এই সরল রেখার উপরে অবস্থিত, তাহলে a আর b এর মান কত? আচ্ছা এই বিন্দুটা এটার উপরে অবস্থিত, তার মানে t এর একটা স্পেসিফিক মানের জন্য এই বিন্দুটা আসবে। আমাকে সবাই বলো এই সরল রেখার উপরস্থ একটা বিন্দু, হচ্ছে এটা, এই সরল রেখার উপরস্থ একটা বিন্দু হচ্ছে এটা। এই সরল রেখার উপরস্থ একটা বিন্দু হচ্ছে এটা, তার মানে টি এর কোন একটা মানের জন্য এটা আসবে। আমি টি এর সেই মানটা বের করতে পারলেই এবি হয়ে যাবে। দেখো একটা দেওয়া আছে 0, তাহলে এটা দিয়ে টি এর মান বের করতে পারবো। দেখো আমাদের অবস্থান ভেক্টরটা কি আসতেছে বলো তো? 3i ক্যাপ প্লাস 2j ক্যাপ মাইনাস 5k ক্যাপ প্লাস t ইনটু i ক্যাপ মাইনাস 6j ক্যাপ মাইনাস 2k ক্যাপ। দেখো তো কত হয়? 3 প্লাস t i ক্যাপ প্লাস 2 মাইনাস 6t j ক্যাপ প্লাস মাইনাস 5 মাইনাস 2t k ক্যাপ, তাই না? আমাকে বলো, তাই তো? সবাই এখন এটা যদি এই বিন্দুর অবস্থান ভেক্টর হয়, তাহলে আমাকে বলো তো প্রশ্ন মতে, দেখো কি বলছে, সবাই একটু মনোযোগ। প্রশ্ন মতে এই বিন্দুটা এটার উপরস্থ, তার মানে টি এর কোন একটা মানের জন্য ওই বিন্দু স্থানাঙ্ক পাবো। দেখো জেড এর ভ্যালুটা বলা দেওয়া আছে, তাহলে এটা কত? 0 না? আমাকে বলো তো প্রশ্ন মতে এই যে এতটুকু হবে এ, এটা হবে বি, এটা হবে 0, তাই না? যদি উপরস্থ বিন্দু হয়, তাহলে প্রশ্ন মতে -5 -2t সমান 0। বুঝছো? তাহলে টি এর ভ্যালু কত? আমাকে বলো তো -5/2। এখন টি এর সেই ভ্যালুটা জাস্ট এখানে বসায় দিবা, টি এর সেই ভ্যালুটা কি করবা? জাস্ট এখানে বসায় দিবা, তাহলে এ এর ভ্যালু পাবা, বি এর ভ্যালু পাবা। এ এর ভ্যালু হচ্ছে 3 প্লাস টি, বি এর ভ্যালু হচ্ছে 2 মাইনাস 6টি। টি এর ভ্যালু বসায় দিবা, কাজ শেষ। ঠিক আছে? 3 মাইনাস 5/2, 2 মাইনাস 6 ইন্টু মাইনাস 5/2 বের করে ফেলবা। ঠিক আছে? ক্লিয়ার? বুঝছো সবাই? তোমরা কি বুঝছো? তোমরা কি বুঝছো? আর 4টা অঙ্ক, তারপর আমাদের শেষ। আর 4টা অঙ্ক, তারপর আমাদের শেষ। ঠিক আছে? আচ্ছা এরপরেরটা দেখো, দুইটা সরল রেখার ভেক্টর ইকুয়েশন দেওয়া থাকবে। কি দেওয়া থাকবে আমাকে বলো তো? দুইটা সরল রেখার
দুটা সরল রেখার ভেক্টর ইকুয়েশন দেওয়া থাকবে। বুঝছো? দুটা সরল রেখার ভেক্টর ইকুয়েশন দেওয়া থাকবে, তাদের অন্তর্ভুক্ত সূক্ষ্ম কোণ বের করো। তাদের অন্তর্ভুক্ত কোণ, ধরো আমরা, মনোযোগ 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 মনোযোগ, দুটা সরল রেখার ইকুয়েশন দেওয়া আছে। কথার কথা চিন্তা করো, আমাদের দুইটা সরল রেখা হচ্ছে এই যে এই দুইটা, এই একটা চিন্তা করো, এই একটা চিন্তা করো। হ্যাঁ, আমাদের প্রথমটার ইকুয়েশন a1 প্লাস t ইন্টু b1, দ্বিতীয়টার ইকুয়েশন a2 প্লাস t ইন্টু b2। বলো এদের মধ্যবর্তী কোণটা কেমনে বের করতে পারবা? আমাকে বলো তো, এখানে এই যে b1, সেটা আসলে b1 যেই ভেক্টরটা তার দিক কি? এটা সমান্তরাল। b1 যেই ভেক্টরটা তার দিক কি? এটা সমান্তরাল। b2 যেই ভেক্টরটা তার দিকটাও কি? এটা সমান্তরাল। আমি কি বুঝাইতে পারলাম? তাই তো? তাহলে আমি কি b1 আর b2 এর মধ্যবর্তী কোণ বের করলেই হয় না? সূক্ষ্ম কোণ বলছে, তুমি বের করবে। যদি স্থূল কোণ হয় তোমাকে চাবে কি? রেখা দুইটার মধ্যবর্তী কোণ, তাই না? কি যাবে? রেখা দুইটার মধ্যবর্তী কোণ। তো রেখা দুইটার মধ্যবর্তী কোণ হয় স্থূল হবে না সূক্ষ্ম হবে? ভেক্টর দুইটার মধ্যবর্তী কোণ যদি সূক্ষ্ম কোণ চাও, এটা যদি সূক্ষ্ম কোণ হয় তাহলে এটাই आंसर। এটা যদি স্থূল কোণ হয় তাহলে 180 থেকে বাদ দিয়ে দিলে आंसरটা বের হয়ে যাবে। 180 থেকে বাদ দিয়ে দিলে आंसरটা বের হয়ে যাবে। আমি কি বুঝাইতে পারছি সবাই? আমাকে বলো সমান্তরাল, তাই না? এই b2 ভেক্টরের সমান্তরাল, তাহলে b2 ভেক্টরটাকে তুমি এখানে নিয়ে আসতে পারবা বা এখানেও নিয়ে আসতে পারবা, যেখানে ইচ্ছা নিতে পারবা, বুঝছো? যেখানে ইচ্ছা নিতে পারবা। দুইটা রেখার অন্তর্ভুক্ত সূক্ষ্মকোণ, ঠিক আছে, যাদের ভেক্টর সমীকরণ। তাহলে তুমি কি করবে? আমাদের প্রথম যেই ভেক্টরটা সেটা হচ্ছে 11i ক্যাপ প্লাস 5j ক্যাপ মাইনাস 3k ক্যাপ। b2টা কি আমাকে বলো? মাইনাস 3i ক্যাপ প্লাস 5j ক্যাপ প্লাস 4k ক্যাপ। ক্লিয়ার? এদের মধ্যবর্তী কোণটা বের করবা, সেটা সূক্ষ্ম কোণ হলে সেটাই आंसर, স্থূল কোণ হলে 180 থেকে বাদ করে দিবা। তাহলে cos থিটা সমান b1 ডট b2 বাই b1 ভেক্টরের মান ইনটু b2 ভেক্টরের মান। ক্লিয়ার? বলো আমরা সবাই কি বুঝতে পারলাম? কিছু স্পেশাল কেসও আছে, b1 b2 সমান্তরাল হইতে পারে, লম্ব হইতে পারে, পারে না? আমাকে বলো তো, বলো তো। আরে তো আজকের লাস্ট অঙ্ক, এটা পড়ার আগে আমরা একটা কনসেপ্ট দেখি। দুইটা সরল রেখার ছেদবিন্দু সবাই বের করতে পারো? দুইটা সরল রেখার ছেদবিন্দু সবাই বের করতে পারো? দ্বিমাত্রিকেরটা ইজি পিজি, সমীকরণ সমাধান করলেই হয়। ত্রিমাত্রিকেরটা ঝামেলা আছে। হ্যাঁ, ধরো দুইটা ত্রিমাত্রিক সরল রেখা, এরা ত্রিমাত্রিক, তাদের ভেক্টর ইকুয়েশন দেওয়া আছে। এটা ধরো r1 ইকুয়ালস টু a1 প্লাস t b1। বুঝছো সবাই? বুঝতে পারছো? আচ্ছা, এটা ধরো r2 সমান a2 প্লাস এইটি আর এইটি যাতে সেম না বোঝে আমি অন্য একটা দিলাম s b2। বুঝছো? এইটি আর ওইটি যদি সেম না বোঝায়, একই জিনিস, চলক এটাও চলক এটাও চলক, তাহলে এদের ছেদবিন্দু বের করা লাগবে। এদের ছেদবিন্দু, এরা সবসময় ছেদ করবে, নাও করতে পারে। ত্রিমাত্রিক সরলরেখা সবসময় নাও ছেদ করতে পারে, তাই না?
একটা গেছে এই দিক দিয়ে, একটা গেছে এই দিক দিয়ে। বুঝছো? এই কথা বুঝছো? দুইটা ত্রিমাত্রিক সরলরেখা তার নাও ছেদ করতে পারে। কমন সেন্স না, একটা গেছে এই দিক দিয়ে, একটা গেছে এই দিক দিয়ে। হবে? এখন তারা যদি ছেদ করে, ছেদবিন্দু স্থানাঙ্ক আমরা কেমনে আনবো? তুমি আমাকে বলো তো। তাহলে এস এর একটা স্পেসিফিক ভ্যালুর জন্য, এস এর একটা স্পেসিফিক ভ্যালু আর টি এর একটা স্পেসিফিক ভ্যালুর জন্য এই বিন্দুর অবস্থান ভেক্টরটা পাওয়া যাবে এখানে, আর ওয়ান এর অবস্থান ভেক্টরটা পাওয়া যাবে এখানে, তাই না? আমাদের ওই স্পেসিফিক বিন্দুটা লাগবে, স্পেসিফিক ভ্যালুটা লাগবে। বুঝছো? দুইটা ত্রিমাত্রিক সরল রেখা, দুইটা ত্রিমাত্রিক সরল রেখা, বুঝতে পারছো? এই একটা ত্রিমাত্রিক সরল রেখা, এই একটা ত্রিমাত্রিক সরল রেখা, দুইটা ত্রিমাত্রিক সরল রেখা। তারা কি করতেছে? একটা বিন্দুতে ছেদ করতেছে। এই ছেদবিন্দুটা আনতে হবে। তার মানে হচ্ছে এস এর একটা নির্দিষ্ট ভ্যালু আর টি এর একটা নির্দিষ্ট ভ্যালুর জন্য এই R2 বিন্দুটা এখানে চলে আসবে, R1 বিন্দুটাও এখানে চলে আসবে। আচ্ছা, চলো আমরা দেখি কি বলছে। দেখাও যে এটা আর এটা পরস্পর ছেদি, মানে একটা বিন্দুতে ছেদ করে, একটা বিন্দুতে ছেদ করে। এটা যে সবসময় ছেদ করবে সেটার গ্যারান্টি কিন্তু নাই, সেটার গ্যারান্টি কিন্তু নাই। বুঝছো? তো কিভাবে দেখাইতে হয় আমি সেটা দেখাবো তোমাদের। কখন ছেদ করবে? যদি এস আর টি একটা নির্দিষ্ট মান ধরো এস এর মান 1, টি এর মান 2, বা এস এর মান ধরো 5, টি এর মান 6, বা এস এর মান -10, টি এর মান 2, এরকম একটা স্পেসিফিক ভ্যালুর জন্য R2 এখানে চলে আসতে হবে, R1 এখানে চলে আসতে হবে। কিভাবে দেখাবো? মনোযোগ 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 মনোযোগ। আচ্ছা, তাহলে আমাদের প্রথমটা চিন্তা করো তো, প্রথমটা R ইকুয়ালস টু কি দাঁড়াচ্ছে? আমি একটু সরাসরি লিখি, এই লাইনটা লিখলাম না, তুমি পরীক্ষার খাতায় লিখবা। 3 + 2t, 3 + 2t I cap, 8 - t j cap, 8 - t j cap, -2 + 3t k cap। ঠিক আছে? ঠিক আছে, প্রথমটা সুন্দর করে লিখলাম, এবার দ্বিতীয়টা সুন্দর করে লিখি। 7 + 2s I cap, 7 + 2s I cap, 4 + 1, 4 + s j cap, 3 + 4s k cap। বুঝতে পারছো? আচ্ছা, তাহলে এরা যদি একটা বিন্দুতে ছেদ করে, ওই ছেদবিন্দুর জন্য আমাকে বলো তো, এরা যদি একটা নির্দিষ্ট বিন্দুতে ছেদ করে, তাহলে ওই ছেদবিন্দুর জন্য আমাকে বলো তো এটা সমান হবে ওই ছেদবিন্দুতে দুইটা আর এই বিন্দুতে চলে আসবে। তাহলে আই ক্যাপের সহগ 3 + 2t সমান 7 + 2s, এটা হবে। আবার 8 - 2t, 8 - t সরি, ইকুয়ালস টু 4 + s হবে। আর -2 + 3t সমান 3 + 4s হবে। হবে তো? হবে তো? হবে তো? আচ্ছা, তাহলে আমার আসলে কি বের করা লাগবে? এস আর টি এর কোন মানের জন্য এটা কনভার্ট হচ্ছে? এস আর টি এর কোন মানের জন্য এই বিন্দুটা পাওয়া যাচ্ছে? তো এস আর টি কয়টা অজানা রাশি? কয়টা অজানা রাশি? দুইটা অজানা রাশি। দুইটা অজানা রাশি সমাধান করতে দুইটা সমীকরণ লাগে। দেখো দুইটা সমীকরণ কিন্তু চলে আসছে। তুমি যদি এই পাশে নিয়ে আসো 2t - 2s, ঠিক আছে, 3 - 7 কত? -4 = 0। এটা এক নাম্বার ইকুয়েশন। সব যদি ডান পাশে নিয়ে যাও, s + t, 4 - 8 কত? -4 = 0। এটা আমাদের 2 নাম্বার ইকুয়েশন। এখানেও তো একটা আছে, এই হচ্ছে ট্রাম্প কার্ড, ওই হইতেছে ট্রাম্প কার্ড, ওই হইতেছে ট্রাম্প কার্ড। ওর ব্যাপারে পরে তুমি 1 ও 2 সমাধান করে এস আর টি এর ভ্যালু বের করো। তুমি 1 ও 2
1 ও 2 সমাধান করে প্রতিস্থাপন অপনয়ন যাই করো না কেন 1 ও 2 সমাধান করে পাও প্রতিস্থাপন বা অপনয়ন তুমি যা করো করো ঠিক আছে আমি ক্যালকুলেটরে করি 2 2 minus 2 4 1 1 4 3 আর 1 তাহলে s এর মান হয় 3 t এর মান হয় 1 s এর মান হয় 3 t এর মান হয় 1 সরি উল্টা বললাম t তো আগে ছিল t এর মান 3 s এর মান 1 ঠিক আছে তাহলে এই দুইটা সমাধান করলে সমাধান তো সবসময় পাওয়া যাবে তাহলে কখন ছেদ করবে না তুমি এতটুকু শিওর এতটুকু করছো এইবার আমার মেইন ট্রাম্প কার্ড এরা কি আসলেই ছেদ করবে এরা আসলেই ছেদ করবে যদি টিআরএস এর জন্য আইকেপে সহগ জেকেপে সহগ কেকেপে সহগ তিনটাই সমান হয় তাই না টিআরএস এর একটা মান পাইছো যদি টিআরএস এর এই মানের জন্য এই দুটা তিনটাই সমান হয় এখন প্রথম দুইটা তুমি সমান ধরেই তো এগুলো আনছো তাই না প্রথম দুইটা সমান ধরেই কি সমীকরণ দুইটা আনছো প্রথম দুইটাকে সিদ্ধ করবেই একে দেখো সিদ্ধ করে কিনা টি এর জায়গায় 3 বসাও -2 + 3 × 3 এটা কত হয় আমাকে বলো 9 - 2 7 s এর জায়গায় 1 বসাও 3 + 4 7 মিলছে এই দুটাও সমান হচ্ছে তার মানে এরা পরস্পর ছেদ করে আমি কি বুঝাইতে পারলাম এই দুটা সমাধান করলে তুমি s আর t এর মান পাবাই s আর t এর ওই মানের জন্য যদি কেকেপের সহগ অর্থাৎ এই দুইটাও সমান হয় তার মানে তারা ছেদ করবে এবার কোন বিন্দুতে ছেদ করবে ছেদ বিন্দুর অবস্থান ভেক্টর তুমি t এর মান এখানে বসাবা বা s এর মান এখানে বসাবা যেখানে বসাও তুমি s এর মান যদি এখানে বসাও বা t এর মান ওখানে বসাও সেম মানই আসবে s এর মান বসাও 7 8 2 কত 9 9 i cap plus 5 j cap plus 7 k cap এটাই কি আমাদের ওই বিন্দুটার অবস্থান ভেক্টর ছেদবিন্দুর অবস্থান ভেক্টর ক্লিয়ার না খুবই সহজ দুটা সরল রেখার 3D ইকুয়েশন বা ভেক্টর ইকুয়েশন দেওয়া আছে তুমি এই ফরম্যাটে লিখলা তারা একটা বিন্দুতে যদি ছেদ করে ছেদবিন্দুতে তাদের i ক্যাপের সহগ j ক্যাপের সহগ k ক্যাপের সহগ সমান তো লিখলাম i ক্যাপের সহগ j ক্যাপের সহগ k ক্যাপের সহগ সমান তার মানে s এর এমন একটা মান আছে এবং t এর এমন একটা মান আছে যার জন্য এটা এই তিনটাই যদি সমান হয় তাহলে তারা ছেদ করবে বুঝছো এরকম হইলো যে s আর t এর মানের জন্য এই দুইটা সমান কিন্তু এটা সমান হইলো না তার মানে তারা ছেদ করে নাই তখন এই তিনটা সমান ধরে তোমার ইকুয়েশন আসছে তিনটা একটা দুইটা তিনটা কিন্তু অজানা রাশি তো দুইটা অজানা রাশি সমাধান করার জন্য বের করার জন্য দুইটা সমীকরণ দরকার এই যে দুইটা সমীকরণ আসছে এই দুটো সমাধান করলাম ওকে কিন্তু আমি ইউজ করে নেই এতটুকু পাইলাম এখন আমার দেখতে হবে এরা আসলেই ছেদ করে কিনা s আর t এর ওই মানের জন্য কে ক্যাপের সহগটাও সমান হয় কিনা যদি সমান হয় তার মানে ছেদ করবে ছেদবিন্দুর স্থানাঙ্ক তুমি t এর মান এখানে বসাও বা s এর মান এখানে বসাও ক্লিয়ার এর মাধ্যমে আমাদের আজকের ক্লাসটা শেষ আমাদের নেক্সট ক্লাসে আমরা এই চ্যাপ্টারটার একটা সমাপ্তি ঘোষণা করব ওকে তো আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ